প্রতিবন্ধী নীলার হাত থেকে ভাত খাবার সময় প্লেটটা পড়ে গেল। সব ভাত পড়ে তার শরীরে, আর কিছু ফ্লোরে পড়ে গেল। এমন সময় অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল রায়হান। তার প্রতিবন্ধী সৎবোনের এমন কাণ্ড দেখে প্রচন্ড রেগে গেল রায়হান। এই প্রতিবন্ধী, এটা তুই কি করলি? তুই জানিস কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতে হয়, আর তুই এভাবে ভাত নষ্ট করছিস? নীলা বলল, ভাইয়া তুই রাগ করিস না, আসলে আমি খেতে চেয়েছিলাম, আমার হাত থেকে এভাবে পড়ে যাবে বুঝতে পারিনি। রায়হান বোনকে একটা চট দিয়ে বলল, তোর মতো অপদার্থ প্রতিবন্ধী একটা মেয়ে নিজের হাতে খেতে পারে নাকি? তোকে কে বলেছে নিজের হাতে খেতে? এই বলে রায়হান আর একটা চট দিতে যাবে, তখন তার বউ ফারজু এসে বলল, এটা তুমি কি করছো? ওর গায়ে হাত তুলতে তোমার একটুও মায়া হয় না? না, আমার একটুও মায়া হয় না, বরং ওকে দেখলেই আমার গা চলে। ওকে যদি পারতাম নিজের হাতে গলা টিপে মেরে ফেলতাম। কথাগুলো বলে রায়হান বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে নীলার কাশি আসলে হাতের পানির গ্লাসটা তাকে দিয়ে মাথায় হাত বুলিয়ে ফারজু রায়হানের কাছে গেল। দরজা খুলে রায়হান বেরিয়ে যাবে, তখন যারা এসে বলল, তোমার এভাবে হাত তোলা মোটে উচিত হচ্ছে না রায়হান। আমি প্রায় সময় দেখি তুমি মেয়েটার গায়ে হাত তোলো। মেয়েটা অসহায়, তোমার বাবা মা দুজনেই মারা গেছে, তুমি ছাড়া এখন ওর কোনো ভরসা নেই। আমি যদি পরের বাড়ির মেয়ে হয়ে ওকে মেনে নিতে পারি, তাহলে তুমি কেন ওর ভাই হয়ে ওকে মেনে নিতে পারছো না বলো তো? উত্তরে রায়হান বলল, ভাই না, বলো সৎ ভাই। ও আমার বোন না। আমার মা মারা যাবার পর বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে। আমার এখনো সেই সব দিনগুলোর কথা মনে পড়লে গা শিউরে ওঠে। জানো, তুমি কি জানো সৎ মায়ের আদর কেমন হয়? তাহলে শোনো। রায়হানের সৎ মা বাসায় আসার পরের দিনই তার ঘরে গিয়ে বলল, এই ছোকরা, এখানে বই নিয়ে বসে আছো যে? সামনে আমার পরীক্ষা, তাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। রোকসানা খাতুন ছোট ঘরের মেয়ে, তার কাছে ছেলে মানুষ এই বয়সে পড়াশোনা নিয়ে বাসায় বসে থাকা মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তিনি মুখ বাঁকিয়ে বললেন, তোমার মতো এত বড় দামরা একটা ছেলে ঘরে থাকতে তোমার বাবা এত কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকায় তুমি দুই বেলা ভাত খেলো। এই ছোকরা, তোমার কি একটুও লজ্জা নেই? রায়হান তার এমন ব্যবহারে বেশ অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলল, আম্মু, আমি পরীক্ষার পর একটা ভালো চাকরি পেলে অবশ্যই আব্বুকে হেল্প করব। আমি যদি পারি আব্বুকে কাজ করতেই দেব না, দেখবে সংসারের সব দায়িত্ব আমি নেব। তিনি হেসে বললেন, তুমি কবে পরীক্ষা দেবে, বড় হবে, চাকরি পাবে, তারপর আমাদের কি দয়া করে খাওয়াবে না খাওয়াবে তা নিয়ে আমরা এখন বসে থাকতে পারবো না বাবু। যদি দুই বেলা খাবার পেতে চাও তাহলে এখন থেকেই কাজে নেমে পড়ো। আগের দিন শেষ, বাবার ঘাড়ে বসে খাওয়া ভুলে যাও। কথাগুলো বলেই তিনি রায়হানকে বেশ চমকে দিয়ে চলে গেলেন। রাতে বাবাকে ব্যাপারটা বুঝিয়ে বলল রায়হান, বাবা, আমি এখন কোনো কাজ করতে চাই না বাবা। আমি যদি এখন কাজ করি তাহলে আমার পড়ালেখার দিকে মনোযোগ দিতে পারবো না, আমার পরীক্ষার নাম্বার কম আসবে। তাছাড়া আমার স্বপ্ন আমি বিসিএস পরীক্ষা দিব, সরকারি চাকরি করব। অন্য একটা চাকরিতে গেলে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো না বাবা, তাই আমি তোমার কাছে কয়েকটা দিন সময় চাচ্ছি। আমার কথাগুলো শুনে বাবা আমাকে এক কথায় বললেন, তোর এখন চাকরি বাকরি করার দরকার নেই। আরে আমি তো আছি, তাই না? আমি তো তোকে কোনো কাজ করতে বলছি না এখন। তুই আগে লেখাপড়া শেষ কর, পরীক্ষাটা ভালো করে দিবি কিন্তু। আরে আমার সব কষ্ট তো তোদের জন্যই। তুই বড় হয়ে ভালো চাকরি পেলে তখন না হয় আমি আরাম করে বসে খাবো। বাবা হাসতে হাসতে ভেতরে চলে গেলেন। আমি বাবার কথায় বেশ স্বস্তি পেলাম, কিন্তু যেই আমি ঘরে প্রবেশ করতে যাব তখন রান্নাঘর থেকে ছুটে এসে রোকসানা বলল, তোকে আমি বলেছি কাজ করে খেতে হবে, তাই তুই তোর বাবাকে আম পাতা জাম পাতা জারুল গাছ বুঝিয়ে ফেলেছিস, তাই না? রায়হান ভদ্রভাবে বলল, আসলে আমি তেমন কিছুই বলিনি, আমি শুধু বাবাকে বোঝাতে চেয়েছি আমি আর কয়েকটা দিন সময় চাই। সামনে আমার পরীক্ষা, আমার প্রস্তুতি প্রায় শেষ, আর কয়েকটা দিন পরেই আমি ভালো একটা চাকরি পাবো ইনশাল্লাহ। ততদিন আমি একটু সময় চাই। হ্যাঁ, ততদিন তুমি এখানে বসে বসে গিলবে 3 বেলা, আর তোমাকে ভরণ পোষণ দিতে হবে, ঈদে কাপড় দিতে হবে, হাত খরচ দিতে হবে, আবার পরীক্ষা, কলেজ যাতায়াত, কত বাহানা দেখিয়ে বাবার কাছ থেকে এক্সট্রা ধান্দা করবে। আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, এভাবে বাড়তি খরচ আমি তোমার বাবাকে করতে দেব না। আগে তোমরা দুজন ছিলে, এখন কিন্তু আমি আছি। তোমার জন্য তোমার বাবা টাকা কোথা থেকে আলাদা করে ম্যানেজ করবে? তার ইনকাম তো আর বাড়তি নেই, তাই না? তাই তোমার খরচ কমাতে হবে, আর নিজের খরচ নিজেই করতে হবে। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। আমি এক্ষুনি তোমার বাবাকে গিয়ে বলছি। রায়হান অনেকটা রাগ করেই বলল, আমার বাবা আমাকে সব সময় দেবে, আমি জানি। তিনি চান আমি লেখাপড়া করে উন্নতি করি। তবে রে, আমার মুখে মুখে কথা, তুই কাজ করে খাবি না, তাই তো? বাবার ঘাড়ে বসে খাওয়া আমি বের করছি। এই কথাটার আড়ালে একটা জঘন্য প্ল্যান করেছিলেন রোকসানা, সেটা রায়হান তখন বুঝতে পারেনি। পরদিন রায়হান যখন বাসা থেকে বের হচ্ছিল তখন রোকসানা ঘরের ভেতর থেকে বলল, বাবা রায়হান, একটু এদিকে এসো তো, আমাকে একটু সাহায্য করবে। রায়হান কিছু না ভেবে মায়ের ঘরের দিকে গেল। ঘরে যেতে রায়হান দেখলো রোকসানা মাত্র গোসল করে এসেছে, তার কাপড় ঠিক নেই। লজ্জা পেয়ে চলে যেতে চাইলে রোকসানা তাকে হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? তোমার আব্বুকে বিয়ে করে ভাত কাপড়ের ব্যবস্থা করেছি, কিন্তু আসল সুখ তোমার থেকেই নিব। এসব আপনি কি বলছেন? আপনি আমার মায়ের স্থানে এসেছেন। আপনাকে মন থেকে কতটা মেনে নিতে পেরেছি জানি না, তবে আমি আপনাকে মায়ের চোখে দেখি। রোকসানা হেসে তার শরীরের আঁচলটা রায়হানের হাতে ধরিয়ে দিয়ে চিৎকার করতে শুরু করলো। তখনই সালমান সাহেব ঘরে প্রবেশ করে ছেলেকে বেদম প্রহার করতে লাগলেন। তোর মতো একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি সেটা আমি আগে জানতাম না। কাল রাতে যখন তোর আম্মু বলল প্রতিদিন গোসল করে আসার পর তুই তার ঘরে ঢুকে উকি ঝুঁকি মারিস, তখন আমি তাকে একটা চড় মেরেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি চড়টা আসলে তোকেই মারা উচিত। নিজের মায়ের
শরীরের দিকে যার চোখ যায় তার মতো কুলাঙ্গারের আমার ঘরে কোনো স্থান নেই। রায়হান আব্বুর পা ধরে বলল, আব্বু তুমি আমাকে ভুল বুঝছো, আমি এমন করিনি, আমাকে তুমি এই শিক্ষা দাওনি আব্বু। সালমান সাহেব রায়হানকে টেনে তুলে বললেন, তোকে এই শিক্ষা দেইনি বলেই তো আজ ঘর থেকে বের করে দিচ্ছি, উচিত শিক্ষা দেবার জন্য। কথাগুলো বলে তিনি ছেলেকে ঘর থেকে বের করে দিলেন। রায়হানের অতীত কথাগুলো শুনে ফারজুর চোখে জল চলে আসলো। সে জিজ্ঞাসা করলো, তারপর কি হলো? তারপর আমি অনেক কষ্ট করে বন্ধুর বাসায় গিয়ে কিছুদিন থেকে অনেক কষ্টে দুটো টিউশন ম্যানেজ করি। তারপর সেই টাকায় পরীক্ষা দিয়ে একটা ব্যাচেলর বাসায় উঠি। তারপর থেকে জীবন যুদ্ধে অনেক চড়াই উতরাই পার হয়ে আজ আমি এই অবস্থায় এসেছি। তাহলে কি তোমার বাবার সাথে তোমার আর কোনোদিন দেখা হয়নি? তুমি আবার এ বাসায় কিভাবে এলে? রায়হান বলল, সে আরেক ঘটনা। বাবা আমাকে তাড়িয়ে দিলেও আমার অনুপস্থিতি বাবাকে একেবারে শূন্য করে দিয়েছিল। কিছুদিনের মধ্যেই বাবা খুব অসুস্থ হয়ে পড়েন আর বিছানায় পড়ে গেলেন। তখন আমার সৎমা তাকে কোনোভাবে যত্ন করতেন না, এমনকি সময় মতো তিনি ওষুধ পর্যন্ত খেতে পারতেন না। এক পর্যায়ে বাবা বেশি অসুস্থ হয়ে গেলে তিনি খুব চেঁচামেচি শুরু করেন। তখন পাশের বাসার লোকজন আসাতে তাদের দেখানোর জন্য তিনি বাধ্য হয়ে বাবাকে হসপিটালে নিয়ে গেলেন। আমি যতক্ষণে খবর পেয়ে বাবার কাছে চলে গেলাম ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাসগুলো গুনছিলেন। আমি কাছে যেতেই বাবা আমাকে বললেন, আমি অনেক বড় ভুল করেছি বাবা, তোকে অবিশ্বাস করে সেদিন বাসা থেকে তাড়িয়ে। আমার জীবনের এই ভুলটা তুই ক্ষমা করে দিস, না হলে আমি মরেও শান্তি পাবো না। বাবা তুমি এভাবে বলবে না, আমি কিছু মনে করিনি, আমি তোমার সন্তান, তুমি আমাকে শাসন করতেই পারো। বাবা বললেন, তুই একবার বল আমাকে মাফ করে দিয়েছিস, তোর কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্যই হয়তো আমার প্রাণটা এখনো বের হয়নি। আমি বাবাকে বললাম, আমি কিছু মনে করিনি। বাবা বেশ খুশি হলেন, তবে কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। এরপর আমার সৎমা শুনেছি অন্য একজনকে বিয়ে করেছেন। নীলা তখন দুধের শিশু। রায়হানের চোখের জল সামলাতে না পেরে চলে গেলেন। কিছুদিন পর হসপিটালে শুয়ে আছে রায়হান নিজেই। রায়হান চোখ মেলতেই ফারজু বলল, তোমার জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ। রায়হান বলল, ছোটবেলা থেকেই আমার একটা কিডনি খুব ড্যামেজ ছিল, ভেবেছিলাম টাকা পয়সা জমিয়ে অপারেশনটা করিয়ে নিব, কিন্তু তার আগে যে আমার এত বড় সমস্যা হবে সেটা আমি ভাবতে পারিনি। আচ্ছা ফারজু, তুমি এত টাকা কিভাবে ম্যানেজ করলে? অপারেশনের জন্য কিছু টাকা আমি জমিয়েছিলাম, কিন্তু একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা তো অনেক টাকা, কিভাবে তুমি ম্যানেজ করলে? আর্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রায়হান তোমার যে কিডনিটা ছোটবেলা থেকে ড্যামেজ ছিল সেটা একেবারেই নষ্ট হয়ে গেছিল, আর তাছাড়া আর একটা কিডনিও আর কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যেত। তাই ডাক্তার বলল দুটো কিডনি অবশ্যই পরিবর্তন করতে হবে। দুটো কিডনি একসাথে কেউ দিতে রাজি হচ্ছিল না, কারণ এতে কিডনিদাতার জীবন আর থাকবে না। রায়হান অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কে দিল আমাকে কিডনি? তোমার বোন। রায়হানের কথাটা শুনেই অপরাধ বোধ হতে লাগলো। সে কিছুতেই যেন তার বোনের সাথে করা কাজগুলোর জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।